আমি প্রশ্ন করতে চাই যে পদত্যাগপত্র পাঠানোর পর তো হচ্ছে রাষ্ট্রপতি বঙ্গভবন ছেড়ে যাবেন, সেটি স্বাভাবিক বিষয়। আপনি কোনো তৎপরতা দেখতে পাচ্ছেন কিনা তিনি বঙ্গভবন থেকে তার যে গুলশানে বাসভবন আছে তিনি সেখানে চলে যাবেন কিনা, এই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা সেই বিষয়ে একটু জানাবেন আমাদের। আমরা এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য পাইনি, তবে যতটুকু এর আগেও আমরা রাষ্ট্রপতিদের যখন পদত্যাগ হয়েছে তখন আমরা দেখেছি তারা তাদের নিজ বাসভবনে চলে যান। অর্থাৎ আমরা যদি বলি সেটি হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি এখন বলতে হবে, তিনি চলে যাবেন হচ্ছে তার গুলশানের যে বাসভবন আছে সেখানে তিনি উঠবেন, এমনটা কিন্তু আমরা শুনছি। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেটি আপনারা এতক্ষণ আলোচনা করছিলেন আমাদের নিউজরুম থেকে, সেটি হচ্ছে যে যেই সাংবিধানিক যেই পরিবর্তনগুলো সেই পরিবর্তনগুলো কিন্তু হচ্ছে না। এবং আজকে 5টা বাজে যে প্রেস ব্রিফিং আছে, সংবাদ সম্মেলন, সেটির পরে আসলে বিস্তারিত জানা যাবে। তবে এইখানে আসলে খুব একটা ভিড় দেখা যাচ্ছে না, গণমাধ্যম কর্মীরা আছেন, পাশাপাশি উৎসুক জনতা কিন্তু দুপুরের পর থেকে আসতে শুরু করেছে। আমি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে এখানে আমরা দেখছি যে এই গণমাধ্যম কর্মী যারা আছেন, অর্থাৎ যারা মেইনস্ট্রিম মিডিয়ার সাংবাদিক আছেন তারা আছেন, পাশাপাশি অনেক ইউটিউবে যারা সাংবাদিকতা করেন তারাও কিন্তু এখানে এসেছেন। এবং আমরা দেখছি যে উৎসুক জনতারা রাস্তার ডানে এবং বামে দাঁড়িয়ে আছেন। তবে নিরাপত্তা ব্যবস্থা যেটি আছে সেটি আসলে খুব একটা জোরদার করা হয়নি, সেটি আগের মতোই রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তবে আমরা যখন এখানে আসি দুপুরের পরে তখন আমরা দেখেছি যে যেই সড়কটি দিয়ে আসলে এখানে সামরিক সচিবের যে একান্ত সামরিক সচিব আছেন তিনি যেই রাস্তাটা ব্যবহার করে সংসদ ভবন পর্যন্ত যাবেন সেই রাস্তাটি কিন্তু ভিভিআইপি জোনের মতো পুরোপুরিভাবে পরিষ্কার করা হয়েছে এবং রাস্তার আশেপাশে যে গাড়িগুলো ছিল সেগুলোকে সরিয়ে দিয়ে একটি লেন কিন্তু তৈরি করা হয়েছিল আলাদাভাবে, আমরা এটি দেখতে পেরেছি। এবং এইখানে কিন্তু উৎসুক জনতারা আস্তে আস্তে আসা শুরু করেছে এবং আমরা দেখছি যে কয়েকজন এখানে জিজ্ঞেস করছে আসলে কি হচ্ছে। এছাড়া কিন্তু এখানে খুব একটা আমরা সাধারণ জনগণ কিংবা উৎসুক জনতা যেটাই বলেন সেই ভিড়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে 5 আগস্টের পরে 2024-এর জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান ছিল সেটির পরে আমরা দেখেছি যে এখানে ছাত্র জনতাদের একটি ভিড় ছিল। তারা বারবারই বলছিলেন যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, তবে সেটি কিন্তু হয়নি। এরপরেও কিন্তু আমরা দেখেছি যে আসলে আরও একবার কিন্তু এখানে উৎসুক জনতা সহ অন্যান্য যারা যারা ছাত্র জনতা ছিলেন, যারা এই অভ্যুত্থানের সাথে ছিলেন, তারা কিন্তু এইখানে এসেছিলেন এবং তারা কিন্তু এখানে ভিড় করেছেন। তারা এখানে তখন কিন্তু আমরা দেখেছি যে এখানে সেনাবাহিনী ছিল এবং তখন এখানকার যেই সিকিউরিটি সেটি কিন্তু বৃদ্ধি করা হয়েছিল। তবে আজকে কিন্তু আমরা এখানে খুব একটা সিকিউরিটি যে আছে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা অন্যান্য দিনেও থাকে তাদেরকেও কিন্তু আমরা খুব একটি এখানে দেখতে পারি না। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে ঠিক 2-3জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও অলস সময় পার করছেন, তাদেরও আসলে খুব একটা ভিড় দেখতে পাচ্ছি না। খুবই নর্মালি যেই এই বঙ্গভবনে যারা চাকরি করেন কিংবা যারা দায়িত্বে আছেন বিভিন্ন জায়গায় তাদের গাড়িগুলো কিন্তু আমরা দেখছি যে যাতায়াত করছে, তাদের গাড়িগুলো সেখানে যাচ্ছে কিংবা সেখানে তাদের গাড়িগুলো যাওয়া আসা করছে, সেটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা আজকে দুপুরের পরে এখানে অপেক্ষা করছিলাম, সকাল থেকে আমরা এখানে ছিলাম। আমরা তখন থেকে আসলে বিভিন্ন জল্পনা কল্পনা ছিল যে আসলে কখন পদত্যাগ করবেন তিনি। যে গাড়িগুলোই বের হচ্ছিল আমাদের মনে হচ্ছিল যে সেই গাড়িগুলো দিয়ে হয়তোবা সেই পদত্যাগপত্র চিঠিটি নিয়ে যাওয়া হচ্ছে। তবে আজকে যেহেতু জুমার নামাজ ছিল এবং স্পিকারের আজকে যে শিডিউল ছিল সেটি তিনি থাইল্যান্ডে চিকিৎসার জন্য গিয়েছিলেন, তিনি কিন্তু এইখানে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছেন। তার যে শিডিউল 26 তারিখ ছিল তিনি আজকেই চলে এসেছেন এবং আমরা তখন দেখলাম যে তিনি এয়ারপোর্টে কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সাথে। একই সাথে কিন্তু তিনি জানিয়েছেন যে সেই নিয়ম অনুযায়ী কিন্তু আসলে পদত্যাগ হবে। আমি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে যে আমরা কিছুক্ষণ আগে যে চিঠিটি আসলে রাষ্ট্রপতি পাঠিয়েছেন তার পদত্যাগপত্র সেটি কিন্তু আমরা হাতে পেয়েছি এবং আমরা দেখেছি যে সেখানে তিনি জানিয়েছেন যে 5 আগস্ট 2024 সালে ছাত্র জনতা যে গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশের শাসনতান্ত্রিক এবং সংবিধানের কিন্তু সংকটের সৃষ্টি হয়, এরকমটা কিন্তু তিনি বলেছেন। এবং তিনি এছাড়াও তার যে কারণগুলো তিনি বলেছেন সেখানে তিনি লিখেছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন এবং একই সাথে তিনি বলেছেন তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে, অর্থাৎ তার হার্টে বাইপাস সার্জারি হয়েছে এবং একই সাথে স্বাস্থ্য পরীক্ষার পরে
তার অটোনমিক নিউরোপ্যাথি নামক যে রোগ সেটি শনাক্ত হয়েছে এবং এই রোগের কারণে তাকে মাঝে মধ্যেই ক্ষণিক অচেতন হয়ে তিনি যান, এমনটি কিন্তু তিনি বলেছেন। এবং এই কারণে কিন্তু রোগ সমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না এবং তার দীর্ঘমেয়াদে তার চিকিৎসা প্রয়োজন। এই তথ্যগুলো কিন্তু তিনি তার চিঠিতে উল্লেখ করেছেন, যার কারণে তিনি বলেছেন যে তিনি যেহেতু অসুস্থতায় ভুগছেন, তার দীর্ঘ চিকিৎসা প্রয়োজন, সেই কারণে কিন্তু তিনি এই পদ থেকে সদিচ্ছায় কিংবা স্বইচ্ছায় তিনি পদত্যাগ করতে চাচ্ছেন। এবং আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে তিনি একটি জিনিস এখানে বলেছেন যে নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কিন্তু বর্তমান সরকার গঠন করে সরকার পরিচালনা করা হচ্ছে। বর্তমানে সরকারি দল ও বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করছে এবং তিনি সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি বলেও কিন্তু তিনি জানিয়েছেন। অর্থাৎ আমরা 2024 সালের 5 আগস্টে যখন তখনকার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যান ভারতে, তখন কিন্তু আমরা দেখেছি যে একটা সাংবিধানিক সংকটের যে চিন্তা ভাবনা কিংবা তখন আমরা দেখছিলাম যে একটা সাংবিধানিক সংকট হতে পারে, সেটি হয়নি বিধায় কিন্তু তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি এই বর্তমানে যে সরকারি দল ও বিরোধী দল তারা গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদে তারা নিজ নিজ দায়িত্ব পালন করছেন, এটিও কিন্তু তিনি চিঠিতে উল্লেখ করেছেন। আরেকটি বিষয় বলি, আমরা গত কয়েকদিন যাবত অর্থাৎ 2-3 দিন যাবতই শুনছিলাম যে তিনি লন্ডন থেকে ফেরত আসার পরেই আমরা একটা গুঞ্জন শুনতে পাই, বিভিন্ন গণমাধ্যমগুলো থেকে আমরা জানতে পেরেছি যে তিনি তার রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছেন এবং এই পদত্যাগ করার যে গুঞ্জন উঠেছিল সেটি নিয়ে আমরা 2-3 দিন যাবত দেখছিলাম। পরবর্তীতে কবে তিনি পদত্যাগ করবেন সেটিও একটি আলোচনা সমালোচনা হচ্ছিল বিভিন্ন গণমাধ্যম সহ আমরা যেই সামাজিক মাধ্যমগুলো আছে সেখানেও কিন্তু আমরা দেখছিলাম, ইন্টারন্যাশনালিও আমরা দেখেছি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিবেদন তৈরি করেছে। তবে সব কিছুর পরে কিন্তু তিনি আজকে যেই দুপুরের পরে অর্থাৎ এই 3টার দিকে আমরা দেখেছি যে 3-সাড়ে 3টার দিকে একান্ত সামরিক সচিব যিনি আছেন তিনি তার পতাকাবাহী যে গাড়ি আছে সেই গাড়ি দিয়ে কিন্তু তিনি সংসদ ভবনে গিয়েছেন। তখন আমরাও জানতে পেরেছি, সংসদ ভবন থেকে আমাদেরকে প্রথমে জানানো হয়েছিল যে রাষ্ট্রপতি পদত্যাগ বিষয়ে সংবাদ সম্মেলন হবে বিকাল 5টায়। এরপরে কিন্তু আমরা দেখেছি যে এই সংবাদ সম্মেলনটি পরবর্তীতে আমরা দেখেছি যে সেটি আসলে কিছুটা পরিবর্তন করে শুধু জানানো হয়েছে যে একটি সংবাদ সম্মেলন আছে, সেই সংবাদ সম্মেলন কিন্তু দেওয়া হয়েছে। এবং তিনি এই যে পত্রটি আজকে পদত্যাগ পত্রটি দিয়েছেন, সেই পদত্যাগ পত্রে কিন্তু আমরা দেখেছি যে তিনি তার কয়েকটি রোগের কথা তিনি বলেছেন এবং এই ঘটনা কিন্তু এবারই প্রথম নয়। আমরা কিন্তু এর আগেও দেখেছিলাম যে 2002 সালে এই তৎকালীন রাষ্ট্রপতি যিনি ছিলেন AQM বদরুদ্দোজা চৌধুরী, তিনি বিএনপি সরকারের আমলে কিন্তু রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন এবং তিনি যখন পদত্যাগ করেন তখন আমরা দেখেছি যে জমিরুদ্দিন সরকার, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার যিনি স্পিকার ছিলেন, তিনি কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যেই নিয়ম আছে, যে গণতান্ত্রিক নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু পরবর্তীতে ইয়াজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব নেন। এবং আরেকটি বিষয় বলি আপনাদেরকে, সেটি হচ্ছে সংবিধান যেটি আছে, যে 123-এর যে 2 অনুচ্ছেদ আছে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে 90 দিনের মধ্যে তা পূরণের জন্য নির্বাচন করতে হবে। এটি সর্বোচ্চ সময়সীমা, তার আগেও নির্বাচন হতে পারে। অর্থাৎ যে কোনো কারণে যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন সেটি 90 দিনের সর্বোচ্চ যে সময়টি আছে 90 দিন, সেই 90 দিনের মধ্যে আসলে নির্বাচন হতে হবে। তবে সংসদে যে সংসদ সদস্যরা আছেন তারা যদি চায় সেটি আরও আগেও কিন্তু করতে পারেন। এছাড়াও রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের এবং সেটি সংবিধানে বলা আছে যে 119-এর 1-এর ক অনুচ্ছেদে কিন্তু বলা আছে এবং রাষ্ট্রপতি নির্বাচন যে আইন আছে 1991 সাল, যে 1991 যে আইনটি আছে সেই আইন অনুযায়ী কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা করবেন এবং স্পিকারের সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণা করা হবে। তফসিলে মনোনয়নপত্র জমা, যাচাই বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহার এবং ভোট গ্রহণের যে তারিখ সেটিও কিন্তু উল্লেখ থাকতে হবে। অর্থাৎ আমি যদি একটু আপনাদেরকে বলি সেটি হচ্ছে যে রাষ্ট্রপতির নির্বাচনের যে আইন এবং সংবিধানের যে আইন সেগুলোতে কিন্তু স্পষ্টভাবে বলা আছে। অর্থাৎ আমরা অনেকেই গণমাধ্যম সহ আমরা সাধারণ জনগণ যে একটি চিন্তা করছিল যে এই রাষ্ট্রপতি পদ শূন্য হলে কোনো ধরনের সাংবিধানিক কোনো ধরনের সমস্যা কিংবা গণতান্ত্রিক কোনো সমস্যা হবে নাকি, সেটি কিন্তু হওয়ার কোনো ধরনেরই অবকাশ নেই। অর্থাৎ সংবিধান এবং রাষ্ট্রপতি নির্বাচনের যে আইন সেই আইনে কিন্তু স্পষ্টভাবে বলা আছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে সেটা হচ্ছে সংবিধানের 48-এর ক অনুচ্ছেদ
অনুযায়ী কিন্তু বলা আছে যে সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করবেন এবং রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু একদম স্পষ্টভাবে বলা আছে এবং এখানে আমরা দেখছি যে তার রাষ্ট্রপতির এই হঠাৎ করে আমরা যদি বলি যে আসলে এই পদত্যাগের পরে সাংবিধানিক কিংবা গণতান্ত্রিক কোনো ধরনের আসলে ক্ষতি হওয়ার কোনো সমস্যা আপাতত নেই, কারণ আমরা জানি যে এই ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। আমাদের নিউজরুম থেকে আমরা জানছিলাম যে এই ৬০ দিনের যে সময় আছে এই সময়ের মধ্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে যিনি স্পিকার আছেন, জাতীয় সংসদের স্পিকার আছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন, তিনি আসলে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। পরবর্তীতে সংসদ সদস্যরা বসে আসলে তারা একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, যে রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব থাকবে হচ্ছে পুরোপুরিভাবে নির্বাচন কমিশন, এবং সেখানে কিন্তু উল্লেখ থাকতে হবে যে তার যাচাই বাছাই, ভোট গ্রহণ এবং এই দিনগুলো সবকিছু উল্লেখ করতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গে নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করব।